নামাজ হচ্ছে, আজান হচ্ছে, সে বলে ফাটায় ফেলা দে, তোমার ফাটায় ফেলা কুলাঙ্গারের বাচ্চা মুসলমানের বিরুদ্ধে তুই এত বড় সাহস, তোর কলিজা ছিঁড়ে ফেলার আমি মনে করি যে খুব প্রয়োজন হয়ে গেছে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ তোমার কলিজা ছিঁড়ে এটার দাঁত ভাঙ্গা। মিনাল কান্তের এই বক্তব্য আমরা সেভ করে রাখলাম। ইনশাআল্লাহ এটা হবে বাংলার জমিনে। আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা এই যে ভাবে ইউক্রেন দখল করে, আমি মনে করি যে এটা টেকনিক্যালি ইন্ডিয়ানরাও একদিন বাংলাদেশকে দখল করবে, হবে বাংলাদেশ কলাপস হয়ে যাবে। এই জন্য তুমি হাসিনা তোমার বাবার মতো তোমার দশা যেন না হয়। এখন আওয়ামী লীগের একমাত্র খুঁটি হচ্ছে ভারত, সবকিছু তাদের কবজায় নিয়ে নিয়েছে এবং আমরা কিন্তু অনলুকার হয়ে গেছে, আমরা শুধু তাকিয়ে দেখছি, আমরা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। জানে আমেরিকাও জানে যে বাংলাদেশ সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করছে কারা? ভারত। সুতরাং ভারতের কাছে সরাসরি খবরটা দেয়াই ভালো, তার থেকে মানে শেখ হাসিনাকে দিয়ে তো লাভ নাই। যে বিরোধী দলের প্রার্থী তার পোস্টার হচ্ছে গিয়ে লেখা আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত, তাই না? এখানে আওয়ামী লীগই সব। দর্শক আসসালামু আলাইকুম। আমাদের দরজার সামনে করা নাড়ছে দ্বাদশ সমগামী নির্বাচন নিয়ে নানান ধরনের নাটকীয়তা আপনারা এরই মধ্যে দেখছেন। পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত এরই মধ্যে ভারতে সফরে গিয়েছিলেন এবং শেখ হাসিনা ঠিক ওই দিনই তার একটি বক্তব্যে বলেছেন যে জনগণ যদি না চায় তাহলে নির্বাচন হবে না। এই ধরনের কথা তিনি এই প্রথমেই বললেন। অতএব এই সব বিষয়গুলো নিয়ে তাদের দুইজনের যদি ভারত সফর এবং শেখ হাসিনার বক্তব্য দুটোকে মেলানো যায় তাহলে এটা একটা যোগসাজশ করাই যায়। আমরা এটা ছাড়াও নানান ধরনের বিষয় নিয়ে কথা বলবো। জয়ের একটা বিষয় নিয়ে আপনারা জানেন যে এখানে মার্কিন আদালতে একটি মামলা চলছিল, সেটা নিয়েও কথা হবে। আমার সাথে আজকে কথা বলবার জন্য উপস্থিত আছেন রাজনীতিবিদ, সাংবাদিক এবং গবেষক রিচা রহমান, এবং লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লন্ডন বিএনপির সভাপতি এবং চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এম এ মালেক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা মালেক ভাইয়ের কাছ থেকেই আসি প্রথমে। মালেক ভাই, শেখ হাসিনা এর মাঝখানে একটা বক্তব্য দিয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে জনগণ না চাইলে নির্বাচন হবে না। এবং তার ঠিক ওই দিনই মার্কিন রাষ্ট্রদূত ভারতে গিয়েছেন, ভারত সফরে। আওয়ামী লীগের লোকজন অনেকে বলার চেষ্টা করছেন যে ভারত যেহেতু তাদের মানে প্রতীক এবং দাদা বাড়ি, তো সেখান থেকেই বোধহয় তাদের জন্য কিছু একটা নিয়ে আসছেন আমাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস। আপনার কাছে কি তথ্য আছে আমরা একটু শুনবো। ধন্যবাদ আপনাকে ইলিয়াস হোসেন, আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার প্রোগ্রাম বাংলাদেশ থেকে অনেকেই তারা উৎসাহিত হন যে আপনার প্রোগ্রামে তারা অনেক মেসেজটা পান। আমি আজকে যেহেতু বিজয়ের মাসে প্রথমে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রথম হচ্ছে যে আপনার যে আজকে এই যে দামি নির্বাচন, অবৈধ নির্বাচন, এবং শেখ হাসিনা আসলে সত্যিকার অর্থে একটা বিশ্ব বেঈমান। শেখ হাসিনা একটা মুনাফিক, একটা ক্রিমিনাল। কারণ শেখ হাসিনা শি ইজ এ মেন্টালি ডিসঅর্ডার। বাংলাদেশের সুপ্রিম কোর্টও বলেছে, আমাদের দেশের জনগণ কেন বুঝতেছে ভারতের প্রতি ওনাদের এত আস্থা কেন? মার্কিন রাষ্ট্রদূত ভারতে গিয়েছে, এটাতে আওয়ামী লীগ এত স্বপ্ন কেন দেখছে, এটা একটু বলেন তো। তারা ওই যে প্রথম হচ্ছে যে তলে তলে তারা কথা বলে, ওই যে একটা ইয়েছে যে সবকিছু তলে তলে তো তাদের তো বিকজ অফ আওয়ামী লীগের মহাপ্রভু দেশই হলো দিল্লি। বিকজ এখন এই দিল্লি আলাদের কাছে গেলে মনে হয় যে তারা, যে আমেরিকাও দিল্লির কথা শুনবে এবং আওয়ামী লীগকে তারা পাওয়ারে রাখবে। এটা এইবার উল্টো হবে। পিটার হাস দেখবেন যে আমেরিকা তার যে ডিসিশন, কোনোদিন ডিসিশন থেকে চেঞ্জ হয়নি। আমেরিকা তারা অতীতেও তারা যে সিদ্ধান্ত, ইন্টারন্যাশনাল পলিটিক্সে যে সিদ্ধান্ত তারা নেয়, আমেরিকা এটাকে স্টিক করে, এবং এটা আমেরিকার জন্য একটা চ্যালেঞ্জ। কারণ পিটার হাস
কে বলেছে যে তারা জবাই করে খাবে। এর আগে আমেরিকান অ্যাম্বাসেডর কে বলেছে যে কাজের মেয়ে মর্জিনা, এবং তারা পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনা নিজে একটা মুখ ব্যাখ্যা করে বলেছে যে আমেরিকা চাইলে ক্ষমতায় সরিয়ে দিতে পারে, মানে একটা ওয়ান কাইন্ড অফ ক্রিটিসিজম। তবে আমেরিকা এবার আমার একটা বিশ্বাস যে তারা বাংলাদেশের গণতন্ত্র এট এনি কস্ট তারা ফিরিয়ে নিয়ে আসতে চায়, এবং এই কারণে, কারণ আমেরিকা এর মানে না যে তারা আমাদের কোনো দলের পক্ষে না। আমেরিকা চায় যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। বিভিন্ন কারণে আমেরিকার প্রয়োজন হয়ে যাবে, কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সে যদি আপনি রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে, আমি মনে করি যে এটা টেকনিক্যালি ইন্ডিয়ানরাও একদিন বাংলাদেশকে দখল করবে। তবে ইন্ডিয়ানদের এই ক্যাপাসিটি একটু কম, বিকজ ইন্ডিয়ানরা চায়নার কাছে, রাশিয়ার কাছে তারা একবারে নাবালক। তো সেই হিসাবে ইন্ডিয়ার প্রতি আমেরিকার এখন আস্থা কমে গেছে, যে কারণে ইন্ডিয়ার পলিটিক্সটা বাংলাদেশের বেশি নাক গলাতে পারবে না। এই জন্য আমেরিকা এই যদি কোনো কারণে অবৈধ নির্বাচন বাংলাদেশে হয়ে যায়, তাইলে আপনি দেখবেন যে এমন স্যাংশন হবে বাংলাদেশ কলাপস হয়ে যাবে। এই জন্য বাংলাদেশে তারা ডেমোক্রেটিক সিস্টেম যে কোনোভাবেই হোক তারা ফিরিয়ে নিয়ে আসবে, এবং দেখবেন ইন্ডিয়া থেকে এসে পিটারাস ইলেকশন হয় স্টপ হবে, আর যদি ইলেকশন স্টপ না হয় তাহলে একটা সিরিয়াসের দিকে যাবে। এইটা থেকে আমেরিকা কম্প্রোমাইজ করবে না, ইন্ডিয়া যতই বলুক সেইটা কম্প্রোমাইজ করবে না, এবং আমেরিকা তার পলিসি চেঞ্জ করবে না। কারণ এটা আমেরিকা যদি কোনো কারণে চেঞ্জ করে, তাহলে তারা দেখা যাবে আপনার এই যে স্পেশালি সাউথ এশিয়া আমাদের ওই পেট থেকে আমেরিকার ইমেজ কমে যাবে। তাহলে দেখবেন যে ভুটান, তাহলে দেখবেন আপনার নেপাল, তাহলে দেখবেন আপনার এইতে দেখেন না আজকে ইভেন ইন্ডিয়ানরা ওই যে মালদ্বীপের মতো একটা ছোট দেশে তারা ফেল করেছে। তো এখানে চাইনিজদের একটা উত্থান, আপনার মায়ানমারে চাইনিজদের উত্থান, আপনার ইভেন আপনার ওই যে ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার ইয়ে ছিল, ওই যে আপনার কি তুঙ্গা ছিল, ওই যে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কায় সেখানে আপনি দেখেন সিচুয়েশনটা। তো এই জন্য ইন্ডিয়ার কথা আমেরিকা শুনবে না। যদি বাংলাদেশের এই আওয়ামী লীগের পক্ষে যদি ইন্ডিয়া থাকে, তাহলে আমেরিকা কোনো সময় এটা মেনে নেবে না। এবং আমার বিশ্বাস এই নির্বাচন সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হবে, এবং এই নির্বাচনে বাংলাদেশের 2% লোকও নির্বাচনে যাবে না, কারণ তারা অলরেডি ডিসাইড করেছে। যেদিন তারা এই তফসিল ঘোষণা করেছে, এই দিনই তারা ডিসিশন নিয়ে নিছে যে আওয়ামী লীগ তাদের সিট কনফার্ম করে ফেলেছে, এবং এই যে জাতীয় পার্টিকে তারা টিস্যু হিসাবে ব্যবহার করছে, এবং আরো দুই একটা ইনুকে একটা সিট দিবে, আপনার মেননরে তো দেয় নাই, এবং জাতীয় পার্টিকে বলেছে যদি 25টা, জাতীয় পার্টিকে 15-16টা বা 10-12টা সিট দিবে। এটা অলরেডি তারা ডিসাইড করেছে। আপনি ভোট সেন্টারে গেলেও দিবে, ভোট সেন্টারে না গেলেও দিবে। অলরেডি তারা প্রিসাইডিং অফিসার এবং পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। একজন পুলিশের কর্মকর্তা আমাকে এই কথা জানিয়েছেন যে ভাই 2% লোক যাবে না, লাইনে তারপরে রেখে দিবে, এটা একটু ফটো সেশন করবে এবং এটা নিউজ করবে, এটা ওয়ার্ল্ডের কাছে দেখাবে যে তারা 45 থেকে 55% ভোট হয়েছে, এবং এটা একটা ফেক এই যে দামি নির্বাচন যেটা, এটা তারা ইয়ে করে। তবে এখানে সফল হবে না। এই জন্য আমাদের যারা আমাদের যে আমেরিকার কাজ করুক, আমরা আমেরিকার প্রতি আমরা শ্রদ্ধাশীল, তবে আমাদের যারা নেতাকর্মী আছে, এখন আমাদের হতাশা হলে কাজ হবে না। আমাদের কে কি বললো না বললো এটা নিয়ে আপনারা অন্যদিকে কনসেন্ট্রেশন হারাবেন না, কারণ এখন একমাত্র আমাদের ডু অর ডাই, যে হাসিনাকে আমাদের সরাইতে হবে, মরলেও আমরা শহীদ হব। এবং এটা মনে রাখবেন, এটা দেশ রক্ষা একটা ইমানি অঙ্গ, এবং আল্লাহ তাআলা আপনার পৃথিবীতে যারাই শহীদ হয়েছে এরা জান্নাতি হয়েছে। এটা আমাদের বিশ্বাস করার দরকার, আমরা বিশ্বাস করা উচিত। এবং এই জান্নাতি আমিও জান্নাতি যেতে চাই, আমিও শহীদ হইতে চাই, আমি সত্য ন্যায় সুপ্রতিষ্ঠার জন্য। এবং বাংলাদেশে আপনারা যদি এই আন্দোলন খোদা রাস্তা কোনো কারণে ব্যর্থ হন, তাহলে আপনি দেখেন দেশের জনগণ কত কষ্ট পাবে। এই দেশকে
একবারে চিরজীবনের জন্য আমরা লস্ট করব বাংলাদেশের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এই যে আমাদের ফ্রিডম অফ স্পিচ, এগুলি আমরা চিরতরের জন্য আমরা হারাবো। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলেছে। এবং এই বিষয়গুলি যদি আমাদের আল্লাহ এখানেও বলেছে যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ তাআলার কাছে আপনি নিয়ত করেন। এটা আমাদের একটা এই যুদ্ধ, এটা আমাদের ঈমান রক্ষার যুদ্ধ, এই যুদ্ধ আমাদের দেশ রক্ষার যুদ্ধ, এই যুদ্ধ আমাদের দেশের ডেমোক্রেসি পুনরুদ্ধারের যুদ্ধ, এই যুদ্ধ আমরা হিউম্যান রাইটস এস্টাবলিশ করার যুদ্ধ। এই জন্য এই যুদ্ধে আমাদের নিশ্চিত আমাদের বিজয় হবে। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ ফেল স্টেটের দিকে দিয়ে দেশকে লুট করে ফেলেছে, দেশে অর্থনৈতিক ধ্বংস করেছে। ঢাকা সহ মসজিদের নগরী ছিল, আজকে সম্রাটদের জোয়ার নগরী। আজকে পাপিয়ারা এই দেশের, আমাদের দেশের সত্যিকার অর্থে যে দেশের প্রাউড, আমরা একটা জাতীয়তাবাদী শক্তি, আমরা প্রাউড একটা মুসলিম নেশন। আজকে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করে, আবার তারা পার পেয়ে গেল। আজকে এটার কোনো তদন্ত হলো না। বাংলাদেশে আপনারা দেখেন যে এই যে সেনাবাহিনী নীরব কেন ভাই? কারণ বিডিআর মেসাকার করার পরে আমাদের গার্ডসওয়ালা অফিসারদেরকে হত্যা করেছে। এবং এই জেনারেল আপনার শাকিলের ছেলে হাসিনাকে জিজ্ঞেস করেছে যে আমার বাবার হত্যার পিছনে আপনি সেনাবাহিনীকে স্টপ করলেন কেন? এটা জবাব দেয় না। সে প্রমিস করেছে, আমি যদি কোনোদিন আমার বাবা আমার মার প্রতিশোধ আমি নেব, আমি হাসিনা একটা মেন্টর কেস যদি তার বাপের প্রতিশোধের জন্য দেশকে জিম্মি করে দেয়, আমি আজকে শপথ করলাম তার ছেলে যে আমি শপথ করলাম, আল্লাহর নামে শপথ করলাম যে আমি অন্তত পক্ষে আমি জীবনে বেঁচে থাকলে আমার মার প্রতিশোধ, আমার বাবার প্রতিশোধ, বাংলাদেশের এই সেনাবাহিনী যাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে তার আমি সেনা সন্তান হিসাবে আমি সেই প্রতিশোধ দেব, এটা আমি ছাড়বো না। এখন আমি সময়ের অপেক্ষায়। এই ছেলে সে লন্ডনে লেখাপড়া করে সে বাংলাদেশে গিয়েছে। এখন আমি জানি না বর্তমান, কিন্তু সে অলরেডি একটা বক্তৃতা, সিরিজের মুভমেন্টের একটা বক্তৃতায় সে এই কথাগুলি বলেছে। আজকে আমাদের বাংলাদেশে এই যে অসহযোগ আন্দোলন, কারণ এই ডাইনিকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় আমাদের ব্রাদার এন্ড সিস্টার, আপনার দেশটাকে আপনি সেভ করেন। এই সার্বভৌমত্ব, এই দেশ আপনার, প্রজাতন্ত্রের চাকররা আজকে আমাদের কৃতি সন্তানদেরকে গুম করছে, খুন করছে। কয়েকটা ডিবি এবং কয়েকটা উচ্চবিলাসী সেনা কর্মকর্তা তাদের ওন বেনিফিটের জন্য, তাদের ওন বেনিফিটের জন্য সে ক্রিমিনাল, এই যে মাফিয়া মার্ডারার হাসিনাকে তারা হেল্প করছে। এবং তার সাথে সাথে তারা কি সুস্পষ্ট প্ল্যান নিয়ে আগাচ্ছে। তাদের 40 থেকে 50 জন রেকমেন্ডেশনে আপনার বাংলাদেশে পার্লামেন্টে ঢুকতে চায়। আপনি বুঝেন, সুই হয়ে ঢুকবে এবং দেখবেন যে আপনার বড় বাম্বু হয়ে বাইর হবে। এটা সর্বনাশ হয়ে যাবে, এটা ডেঞ্জার হয়ে যাবে, ডেঞ্জার ফর দি নেশন। প্লিজ বাংলাদেশের জনগণ ওয়েক আপ হন, সেনাবাহিনী ওয়েক আপ হন, পুলিশ ওয়েক আপ হন, রেব ওয়েক আপ হন। আপনারা সবাই জনগণের পাশে থাকেন, কারণ এই দেশটাকে, কারণ এই দেশকে ধ্বংসের প্রান্তরে দাঁড় করে দিয়েছেন আপনারা সহযোগিতা করেন। হাসিনা এমন কি দেশের বাইরে থেকে এসে প্রধান বিচারপতি ভাই, এর মধ্যে কিন্তু আমরা শুনছি যে 5টা ইসলামী যে শরিয়া ভিত্তিক ব্যাংক ছিল, এই 5 ব্যাংককে কিন্তু 20 তারিখ পর্যন্ত তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, 20 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। সেটা সম্ভবত শেষ হবে সামনের সপ্তাহতেই, যে তাদের লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে। এটা অলরেডি লুট করে ফেলেছে ইসলামিক ব্যাংক, একটার সব পয়সা লুট করে তারা নিয়ে নিছে। আওয়ামী লীগের নেতারা, এমপিরা, মন্ত্রীরা, জয়রা, সালমান রহমান, এই যে ক্রিমিনালরা, এরা শেষ করে দিচ্ছে। ইসলাম বলতে কোনো শব্দ তারা রাখবে না বাংলার জমিনে। আপনি দেখেন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলিতে ইসলামের নাম তারা সরিয়ে ফেলেছে। আপনি দেখেন, এটা আপনি তদন্ত করে দেখেন। এবং বাংলাদেশের জনগণ কেন বুঝছেন, বুঝতে হবে। এই বাকশালীরা কুলাঙ্গার কয়েকটা গ্রামে গ্রামে এখন তারা এখন তারা শান্তি প্রচার করছে বাংলাদেশ। এর মানে হচ্ছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, সোনা গয়না চুরি করছে, রাত্রে অন্ধকারে পুলিশের ড্রেস করে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা 2-1টা পুলিশকে সাথে করে নিয়ে, কয়েকটা উচ্চবিলাসী পুলিশ, কয়েকটা ক্রিমিনাল পুলিশ, এরা ওদেরকে সাথে করে নিয়ে সবার বাড়ি ডাকাতি করছে। একদিকে বুট ডাকাতি করছে, একদিকে আমাদের মা বোনদেরকে তারা ছেলে কেনা। এমন কোন দেশ, পাকিস্তানিরাও পর্যন্ত এই ধরনের কোনো কাণ্ড করতে দেখিনি। কারণ আমরা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, মুক্তিযোদ্ধাদের
বাড়িতে কোনোদিন পাকিস্তানিরা এসে তল্লাশিও করেনি। কিন্তু আজকে তারা এই দেখবেন যে সে এর বাড়ি এইভাবে ফিঙ্গার দিয়ে দেখাচ্ছে যে ওখানে গেলে বিএনপি পাওয়া যায়, ওখানে গেলে জামাত পাওয়া যায়, ওখানে গেলে বিরোধী দল পাওয়া যায়। এবং এই বাড়িতে যখন পুলিশ ঢুকে এবং সেখানে ওই ছাত্রলীগের ছেলেরা থাকে, তারা আবার লুটপাট করে আসে এবং অনেক আমাদের মা বোনদেরকে ধরে থানাতে নিয়ে যায়, আবার রিমাইন্ডের নামে পয়সা তারা চার্জ করে। এই দেশ সর্বনাশ হয়ে গেছে প্লিজ। এবং নির্বাচনের এই দামি নির্বাচন কেন করছে? আরো কয়েক হাজার কোটি টাকা এই ইলেকশনের নামে আরেকটা লুটপাট করবে, চুরি করবে। এই চোরের দল এই দেশ থেকে চোর টাকা মাফিয়াদেরকে আপনার চিরতরে বিদায় দিতে হবে। ইমানি শক্তি, ইমান নিয়ে আমাদেরকে আগাইতে হবে। এবং আমরা মনে করি যে আমাদের এই হাসিনার পতন, হাসিনা তো মারা যাবে, কিভাবে মারা যাবে? বিকজ বেগম খালেদা জিয়াকে বলেছে সে ওনার বয়স 80 হয়ে গেছে, উনি মরে যেতে হবে। ওনার স্লো পয়জন দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার সে হাসিনা ডিক্লেয়ার করেছে। যে হাসিনা বলেছে সেনাবাহিনী আপনার হেডকোয়ার্টারের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেনাবাহিনীর প্রধান, স্বাধীনতার ঘোষক, ওনার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে সে বলে আমি লাথি মেরে বের করে দিয়েছি। হাসিনা বলে যে এখন এই কথা হাসিনা নিজে লন্ডনে বলেছে উনি আর কত বাঁচবে, এর মানে হচ্ছে উনাকে হাসিনা হত্যার প্ল্যান করেছে। তাহলে আমরা বলি হাসিনা তোমার তো বয়স হয়েছে, তুমিও হত্যা, তোমারও মৃত্যু নিশ্চিত। ভেরি সুন আমরা ধৈর্য ধারণ করছি, আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আমার করুণা হয় যে তুমি হাসিনা, তোমার বাবার মতো তোমার দশা যেন না হয়। তোমার বাবা অন্তত 5 জন তোমার বাবার জানাজা হলেও আপনার সুরঞ্জিত বাবুর নেতৃত্বে, তার ইমামতিতে তোমার বাবার জানাজা হয়েছে। সুরঞ্জিত বাবু ইমামতি করেছেন, এটা আমরা দেখেছি। তোমার তো সুরঞ্জিত, তখন তো তোমার মৃণাল কান্তি তোমার জানাজা করবে না, সেই করার মৃণাল কান্তি তো পালাই গেছিল, ইন্ডিয়া চলে গেছিল, পরে বোধহয় তাদের ইন্ডিয়াতে গিয়ে মনে হয় সাক্ষাৎ হয়েছিল বোধহয়। আরে ভাই, এটা চণ্ডীদাস আর রজকিনী 12 বছর পরে হলে একটা না একটা টুক আমার। আরে হারামির বাচ্চা, ও বহুত হারামি। সেই দিন তার একটা মিছিলে দেখলাম, বলতেছে আরেকজন বলতেছে যে ভাই নামাজ হচ্ছে, আজান হচ্ছে, সে বলে ফাটায় ফেলা দে, তোমার ফাটায় ফেলা কুলাঙ্গারের বাচ্চা, মুসলমানের বিরুদ্ধে তুই এত বড় কলিজা ছিঁড়ে ফেলার আমি মনে করি যে খুব প্রয়োজন। এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ তোমার কলিজা ছিঁড়ে এটার দাঁত ভাঙা। মৃণাল কান্তির এই বক্তব্য আমরা সেভ করে রাখলাম। ইনশাআল্লাহ এটা হবে বাংলার জমিনে। আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা এই যে আমার ফাঁসি চাই এটা বলবেন, এটা পড়বেন এবং এটার উপরে একটা সিনেমা তৈরি করব। এবং সেখানে আমাকে অনেকে প্রস্তাব দিয়েছে যে মৃণাল কান্তির ভূমিকায় যেন আমি থাকি। আমি বললাম যে হাসিনার ব্যাপারে তো আমার সেই উৎসাহ হারিয়ে ফেললাম। সেখানে আমি মৃণাল কান্তির ভূমিকায় আমি খুশি হই, আমার মাফ করে দে। আচ্ছা, আমি এটা প্রডিউস ছবিটা করবেন, কিন্তু আমাদের সেই শুভ দিনটা আসুক। এখন রিহার্সাল দিতে হবে এখনই হইলে তখন এটা আপনি যদি সফট না হয়ে একটু হার্ড লাইনে যান, তাইলে তখন একটা খেলা হবে, বুঝছেন না? একটা ভালো নায়িকা খুঁজছি, তো আপনি তো হার্ড লাইনে যাবেন হয়তো, কিন্তু কথা হচ্ছে যে অনেক আছে। রিতাপা, আপনার কাছে যাই। ভারতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাজ সফরে গিয়েছেন, সেটা আমেরিকা কিংবা ভারতের ব্যাপার, সে যে কারণে সেটা যে বাংলাদেশের ইস্যু নিয়েও যায় সেটা যেতেই পারে, কিন্তু শেখ হাসিনা ভারতে গেলে মানে এত খুশি হয় কেন? কিছুদিন আগে ধরেন পিটার হ্যাজ যদি নাকি আজকে এখন যদি অন্য কোনো দেশে যেত, তাহলে কি আওয়ামী লীগ এত আশা দেখতো কিনা? মানে ভারতে যাওয়ার কারণে এত আশা কেন দেখছে একটু বলেন। খুব স্বাভাবিক। আসসালামু আলাইকুম। আলোচনা তো অনেক আগে শুরু হয়েছে। তো আসলে ভারত হচ্ছে তাদের, আমরা জানি ভারতের সঙ্গে আওয়ামী লীগ, শেখ হাসিনার বিশেষ করে যে একটা সম্পর্ক আছে। একটু আগে এসে কথা বলেন, তাহলে বোধহয় কথা একটু জোরে শোনা যাবে। আচ্ছা, তো একটা নিবিড় সম্পর্ক যেহেতু আছে ভারতের সঙ্গে শেখ হাসিনার, ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় ভাবে। তো শেখ হাসিনা মানেই তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করে না, আমরা সবাই জানি। কেন করে না সেটাও আমরা জানি, কারণ এরা
বিদেশি একটা শক্তি দ্বারা এরা তাদের পৃষ্ঠপোষকতা তৈরি হয়, তাই না? তারা তাদের পৃষ্ঠপোষকতা করে বিদেশি শক্তিরা, এবং সেই সময় একটা দল কিন্তু তাদের যে একটা ইন্ডিপেন্ডেন্ট সক্রিয়তা থাকে ওটা হারিয়ে ফেলে, যার জন্য আওয়ামী লীগ কিন্তু একটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারে না। এখানে হচ্ছে টপ আপ কতগুলো সিস্টেম থাকে না, একদম উপরে থেকে যা নির্দেশনা দিবে তার বাইরে কেউ যেতে পারে। তো আওয়ামী লীগ তো ন্যাচারালি ভারতের সঙ্গে, আজকে আওয়ামী লীগ 14 বছর 15 বছর ক্ষমতায় থাকে কিভাবে, একটা এত অজনপ্রিয় একটা সংগঠন যেখানে এখন বাংলাদেশের তো আমার মনে হয় অন্তত 90% অথবা তার বেশি। এমনকি আমি কিছু খবর জানি যারা আওয়ামী লীগ করতো বহুদিন ধরে, তারাও কিন্তু শেখ হাসিনার এই নানান কার্যকলাপে খুবই বীতশ্রদ্ধ, তারা রাজনীতি থেকেই সরে যাচ্ছে। তো এই যে আওয়ামী লীগের অবস্থা, এখন আওয়ামী লীগের একমাত্র খুঁটি হচ্ছে ভারত, এবং সবাই আমরাও জানি, বাংলাদেশের সাধারণ জনগণও জানে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছে এতগুলো অন্যায়, চুরি চামারি মিথ্যাচার, যত রকমের দুষ্কর্ম দুষ্কৃতি করতে পারে সবকিছু করে টিকে আছে শুধুমাত্র ভারতের কারণে। এবং ভারত কেন এই সরকারকে সাপোর্ট করছে? কারণ ভারতের যে বাংলাদেশ থেকে তাদের যে বাংলাদেশের উপরে আগ্রহ, অর্থনৈতিক, সামাজিক, ঐতিহাসিক এবং জিওগ্রাফিক যে আগ্রহ বা ইন্টারেস্ট আছে, সেটা সবকিছুই তারা শেখ হাসিনার মাধ্যমে তারা সবকিছু আমাদের থেকে গ্রাস করে নিতে পারছে একতরফা ভাবে, কোনো প্রশ্নই করতে পারে না কেউ। পুরো ওরা কিভাবে কাজটা করেছে আপনার খেয়াল করতে হবে, যে আস্তে আস্তে একটা নীল নকশা তৈরি করেছে, সেইটার আওতায় তারা প্রত্যেকটা সেক্টরকে আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণ করেছে। যেমন পরিশেষে সবশেষে গিয়ে বিচার বিভাগ, শিক্ষা, পররাষ্ট্রনীতি, ফাইন্যান্স, যাই বলেন আপনি, যতগুলো আছে। এই যে দেখেন মাদ্রাসা, কিরকম তামাশা করছে মাদ্রাসা নিয়ে। আমি তো ইলিয়াসের একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে ইলিয়াস বলেছে যে মাদ্রাসা ট্রেনিং হচ্ছে, সেখানে কারা ট্রেনিং দিচ্ছে? সব হচ্ছে মাইনরিটি হিন্দুরা। আপনি বলেন এগুলো তামাশা না? এগুলো তো তামাশা। এই তামাশাগুলো ওরা করে পার পেয়ে যাচ্ছে কেন? কারণ মিডিয়াকে কিন্তু বহুদিন ধরে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে মিডিয়াটাকে, সেটাকে মোটিভেটেড করেছে হচ্ছে ভারত, বিভিন্ন ভাবে স্পন্সর করেছে। আপনাদের মনে আছে একসময় জনকণ্ঠ পত্রিকাটাকে লঞ্চ করা হয়েছে, এটা কিন্তু ভারতের যে রিলায়েন্স যেটা আছে, রয়ের সঙ্গে সরাসরি কাজ করে, আদবানি গ্রুপের রিলায়েন্স, কিন্তু তাদের যখন অ্যাসেট ডিক্লারেশন দিয়েছিল তখন তারা বলে দিয়েছিল যে বাংলাদেশের জনকণ্ঠ ওয়ান অফ দেয়ার অ্যাসেট। তারপরে প্রশ্ন উঠে না, ওরা নিজেরা ভারতে যখন অ্যাসেট ডিক্লারেশন দেওয়ার একটা নিয়ম আছে আমরা জানি ফাইন্যান্সে, তো সেখানে কিন্তু ওরা ওইটার ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের জনকণ্ঠ একসময় কিন্তু খুব মানে এদের অনেক প্রচার দিয়েছিল, বিস্তার ছিল আর কি, এদের সার্কুলেশন অনেক অনেক হাই ছিল। তো দেখেন এরা কিভাবে আস্তে 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 সবকিছু তাদের কবজায় নিয়ে নিয়েছে, এবং আমরা কিন্তু অনলুকার হয়ে গেছি, আমরা শুধু তাকিয়ে দেখছি, আমরা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারিনি। অনেকেই সচেতন ছিল, অনেকেই প্রতিবাদ করেছে, নানান রকমের প্রমাণ নিয়ে এসেছে যে তারা দেশের পক্ষে কাজ করে না, দেশের স্বার্থের পক্ষে তারা কাজ করে না। শুনেন, একটা পার্থক্য আছে কিন্তু, একটা হচ্ছে দলীয় ইন্টারেস্ট, সরকারের ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থকে সারা বিশ্বে, জাতীয় স্বার্থকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া, কারণ এইটা কোনো দল মত নির্বিশেষে, এটা জাতীয় স্বার্থ হচ্ছে একমাত্র স্বার্থ যেটাতে সবাইকে ঐক্যবদ্ধ। এই যে আমাদের জাতীয় স্বার্থর জায়গাটাকে তারা নষ্ট করে দিয়েছে। আজকে পিটার হাস ইন্ডিয়াতে কেন গেল? খুব ইন্টারেস্টিং ব্যাপার। পিটার হাস নাকি একটা মেসেজ পেয়েছে বলে বাইরে শোনা যাচ্ছে, যে মেসেজটা ফরেন মিনিস্ট্রি থেকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন মিনিস্ট্রি থেকে তার কাছে গেছে, সেটা যায়, নিয়মিত যায়। বাংলাদেশের যে অ্যাম্বাসেডার থেকে, সে বাংলাদেশের দায়িত্বে আছে, তাই না? আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের দায়িত্বে পিটার হাস আছে। তো পিটার হাসকে মেসেজ দিয়েছে, পিটার হাস গিয়ে ফরেন সেক্রেটারি, বাংলাদেশের যিনি ফরেন সেক্রেটারি আছে তার সঙ্গে দেখা করেছে। দেখা করার পরে আমার ধারণা যে উনি কোনো সাড়া না পাওয়ার পরে ওনাকে সিদ্ধান্ত জানানো হয়েছে যে তুমি ভারতে যাও। উনি ভারতে গেছেন। উনি ভারতে কেন গেছেন? উনি এই মেসেজটা, বাংলাদেশের সরকারের জন্য যে মেসেজটা, সেটা ভারতে দিচ্ছে। এবং কেন দিচ্ছে ভারতে গিয়ে? আমরা সবাই জানি কেন দিচ্ছে, কারণ সবাই জানে, এমনকি বিদেশিরাও জানে, আমেরিকাও জানে, যে বাংলাদেশ সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করছে কারা? সুতরাং ভারতের কাছে সরাসরি খবরটা দেয়াই ভালো, তার থেকে মানে শেখ হাসিনাকে দিয়ে তো লাভ নাই, কারণ তারা তো বোঝেই না তাদের অবস্থান কোথায়। তারা ডিপ্লোম্যাটিক বিহেভিয়ারটাও জানে, যে একটা বিদেশি ডিপ্লোম্যাট যখন একটা দেশে থাকে, তাদের কতগুলো অসুর আছে, কতগুলো ধারা আছে না, কতগুলো নিয়মতান্ত্রিক কতগুলো ব্যাপার থাকে, যে একটা সম্মান আছে, তাকে কিভাবে সম্মান করতে হবে। এরা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা যে প্রশাসন বা সরকার আছে, এরা কিছুই জানে না। এরা তো ওই যে শেখ হাসিনা যদি বলে হা, তো ওনারা হাই হাই করতে থাকে। তো সুতরাং এরা কোনো কনসিকুয়েন্সেসও বুঝে না। আর ভদ্রতা তো বলতে নাই তার কাছে, যে একটা মানুষের তো একটা
ভদ্রতা বোধ আছে, একটা শালীনতা বোধ আছে, এগুলো কিন্তু এদের মধ্যে কাজ করে না। যেটা আমরা পরিষ্কারভাবে দেখেছি আমেরিকার ক্ষেত্রে কি হচ্ছে। একটা অ্যাম্বাসেডরকে তারা কিভাবে যা মুখে আসছে তাই বলছে। ওনারা কি জেনেভা কনভেনশন তো দূরের কথা, একটা সাধারণ সৌজন্য বোধটা ওনারা বোঝেন আপনাদের যা মনে হয়। কারণ নেতৃত্বের থেকে কিন্তু এই শিক্ষাগুলো, এই নিয়ন্ত্রণগুলো নেতৃত্ব থেকে আসে। যখন নেতৃত্ব সংকটে থাকে, মানসিকভাবে যারা ব্যবহার করে না সুস্থ মানুষের মতো, তখন আপনি এদের কাছে কি আশা করবেন? তো আমেরিকান অ্যাম্বাসেডর ভারতে গেছে, আমার কাছে তো মনে হয় এটাই স্বাভাবিক, এটাই করা দরকার। কারণ এদের বলে কোনো লাভ নেই, যেখানে মেসেজটা দেয়া দরকার সেই মেসেজটা সেই জায়গায় দিলে তাহলে এদের কাছে ঠিকভাবে পৌঁছাবে। এবং যেটা ইলিয়াস বললেন যে এর পরে যাওয়ার পরেই হাসিনা খুব সুন্দরভাবে একটা কথা বলেছে যে দরকার হলে জনগণ চাইলে আমরা সেভাবেই মানে নির্বাচনটাকে পরিচালনা করবো। তো দেখেন কাজটা কিভাবে করে, তো যেভাবে কাজ করছে সেভাবেই করা দরকার। এর আগেও নির্বাচন নিয়ে আরেকটা কথা আপনাকে বলি যে নির্বাচন নিয়ে আপনি দেখছেন যে বিরোধী দলের প্রার্থী, তার পোস্টার হচ্ছে গিয়ে লেখা আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত। তাই না? এখানে আওয়ামী লীগই সব, আওয়ামী লীগের সরার কোনো উপায় নাই। আওয়ামী লীগই সব। এখন আওয়ামী লীগ তাদের মন্ত্রিসভা বা তাদের এখন তো মন্ত্রিসভার মতোই তাদের পার্লামেন্টের সদস্য সভাটাকে নির্বাচিত করছে। এর মধ্যে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে। একে আমি তো কতগুলো দেখলাম, এক পরিবারে কয়েকটা হত্যাও হচ্ছে, মানে কিলিংও হচ্ছে এর মধ্যে, তাই না? এ পর্যন্ত প্রায় 16 জন মারা গেছে। কিন্তু বিদ্রোহী প্রার্থী হবে, সেই বিদ্রোহী প্রার্থীকে আবার অল্প চাপ দিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। মানে কতটুকু তারা বল প্রয়োগ করবে, ক্ল্যাশ করবে, সেটাও আবার পরিমাণটা বলে দিচ্ছে কেন্দ্র থেকে। যে তারপরে দেখেন আরো যেটা লজ্জাস্কর ব্যাপার, আমাদের জাতির জন্য লজ্জাস্কর ব্যাপার, সেটা হচ্ছে ভারতের নির্বাচিত ক্যান্ডিডেট, ভারতীয় ক্যান্ডিডেট শেখ হাসিনা এবং ভারতের ক্যান্ডিডেট, সে বলতেছে আমি এমনি ভারতের ক্যান্ডিডেট হয়ে আসি নাই। সে 40 জনকে নাকি ভারত নমিনেশন এটা কি বলেছে, ড্র করেছে, কিন্তু ওরা তো তাই বলছে। ভদ্রলোক, ওই যে ভদ্রলোকের নাম কি জানো, যিনি ওপেনলি বলেছে, যেটা ভাইরাস হয়ে গেছে ফেসবুকে, কি নাম যেন ভদ্রলোকের? হারার জন্য আসেনি, সাবেক আওয়ামী লীগের 2 বারের সংসদ মান্নান সাহেব মুজিবনগর আসনের স্বতন্ত্র প্রার্থী, তিনি হুমকি দিয়ে এই কথাগুলো বলেছেন। উনি বলেছেন যে আমি ভারতের ক্যান্ডিডেট, শেখ হাসিনার ক্যান্ডিডেট, সুতরাং আমাকে কিন্তু সরাতে তোমরা পারবে না। সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, সে হচ্ছে যে স্বতন্ত্র ক্যান্ডিডেট। হ্যাঁ, সে বলেছে আমাকে কিন্তু তোমরা সরাতে পারবে না। ভদ্রলোকের নামটা মেহেরপুরের ক্যান্ডিডেট সে। তো সে আবার খুব মজার কথা বলেছে, এটা কিন্তু অনেকে মিস করে গেছে। সেটা হচ্ছে সে যে একজন সরকারি পদস্থ কর্মচারীর সঙ্গে তার একটু ঝগড়া, তার একটু ক্ল্যাশ হয়েছে, তার কথা শুনেনি বলে সে তাকে থ্রেট করেছে। থ্রেট করে বলেছে যে দেখো আমি কিন্তু শেখ হাসিনার ক্যান্ডিডেট এবং ভারতের ক্যান্ডিডেট, সুতরাং আমি হারার জন্য এখানে আসি, তুমি সাবধান হয়ে যাও। কারণ সে কি করছে, সে হচ্ছে কি যে ওখানে আওয়ামী লীগের যিনি ক্যান্ডিডেট তিনি একজন মন্ত্রী, আবার সে ক্যাবিনেটের সদস্য, তার সঙ্গ দিচ্ছে, তার সাইড নিচ্ছে, এই কারণে সে এই থ্রেটটা করেছে। এবং তাকে আরেকটা কথা বলেছে, সে ভদ্রলোক কিন্তু মাইনরিটি, একজন হিন্দু ভদ্রলোক, তাকে বলেছে যে দেখো তুমি কোথা থেকে আসছো এই সব খবর কিন্তু আমি জানি, এখানে এসে জমি নিয়ে তুমি বাড়ি নিয়ে এখানে নাগরিকত্ব দেখাচ্ছ যে তুমি এখানের নাগরিক, এগুলো কিন্তু আমি সব জানি। এগুলো সময় মতো তুমি যদি আমার কথা না শোনো বা আমার বিপক্ষে কাজ করো, আমি কিন্তু এগুলো সব আমি খোলাসা করে দিব, এগুলো সব এক্সপোজ করে দিব তোমাকে। এই কথা কিন্তু এই ভদ্রলোক বলেছেন। চিন্তা করে যে আজকে সরকারি কর্মচারীরা, যেটা আমরা প্রথম আলোচনায় বলেছিলাম যে 25 লক্ষ লোক ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে। তো আমি যখনই এই নামগুলো দেখি তখনই আমার স্ট্রাইক করে। আমি আপা এটা খুঁজে পেলাম। হ্যাঁ, আমি এটা তাহলে আমরা দর্শকদের একটু দেখিয়ে আসবো, দেখিয়ে তারপরে এটা ই করবো। ওকে, জি আপনি বলেন। আমি তাই বলছি যে দেখেন তো কোন পর্যায়ে আমরা চলে আসছি। এটা মানে আমরা যে ফার্স্ট করি, তো এইটা ইম্প্রোভাইজ বলে একটা ইংরেজিতে শব্দ আছে না, এরা যখন এটা করতে গেছে এটা তো কোনোভাবে মেলে না, এটা গোজামিল না, চারদিক থেকে গোজামিলটাকে মেলানোর জন্য ওরা ইম্প্রোভাইজেশন শুরু করেছে। যে আমরা যেমন একটা রান্না করতে গেলে ধরেন 3-4 রকমের মশলা দিই, মানে যেটা নিয়ম, তার বাইরেও একটু স্বাদটাকে ভালো করবার জন্য বা একটু ভালো গ্রহণযোগ্য করবার জন্য বিভিন্ন জিনিস দিয়ে এটাকে একটু মানে আরো মানে গ্রহণযোগ্য বা আরো সুস্বাদু করবার জন্য চেষ্টা করি। শেখ হাসিনা তো করছে না। আমি তো বারবার একটা কথা বলি, এখানে কিন্তু শেখ হাসিনা একটা পুতুল, তাকে যা বলা হচ্ছে তাই করছে। যারা করছে পিছন থেকে তারা করছে কি, এটাকে ইম্প্রোভাইজ করছে, মানে এটাকে একটা নাটকীয়তার পর্যায়ে নিয়ে গেছে। দেখেন এই যে খেলা করছে, ফাইজলামি, এগুলো হচ্ছে আমাদের জাতির সঙ্গে, আমাদের দেশের সঙ্গে, আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে, জনগণের জীবনের সঙ্গে এরা ছিনিমিনি খেলছে। এদের যে এটা যে এদের লেভেল অফ ক্রাইম, এরা যে কত বড় একটা মানে কত বড় অপরাধ করছে, এই অপরাধের বিচার যে কি হবে, আর আল্লাহ যে কি রেখেছে, আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে যে কি রেখেছেন, যে কবে এটার বিচার আমরা পাবো। এবং এই যে ভিশাস সাইকেল ভারত যেভাবে আমাদের চারদিক থেকে ঘিরিয়ে রেখেছে। এখন ভারত কতগুলো প্রোপাগ্যান্ডা করে, আমাদের খেয়াল করতে হবে প্রোপাগ্যান্ডা গুলো ভারত কেন করে। এক নম্বর প্রোপাগ্যান্ডা কিন্তু ভারতের পক্ষ থেকে আসে, সেটা হচ্ছে শেখ সাহেবের মৃত্যুর সঙ্গে তারা বলে ভারত সংযুক্ত ছিল। এটা কিন্তু ভারতীয় প্রোপাগ্যান্ডা। আমার অনেক প্রমাণ আছে, আমি যদি সময় দেন তাহলে আমি হয়তো আপনাকে একটা করে প্রমাণ দেব। এই প্রোপাগ্যান্ডাটা ভারত করে, কিন্তু ভারতের স্বার্থ বিরোধী ছিল শেখ সাহেবের মৃত্যু। শেখ সাহেব 25 বছরের যে দাসপথ গোলামির চুক্তি, সেটা কিন্তু শেখ সাহেব নিজে সই করেছে। আমাদের এটা খেয়াল করতে হবে। এবং শেখ সাহেব পরবর্তী সময় প্রথম দিকে তো বুঝতে পারেনি, পরবর্তী সময় কিছুদিনের মধ্যেই, কারণ শেখ সাহেব যখন লন্ডন থেকে ঢাকায় আসেন, উনি যে ফ্লাইটে আসেন সেই ফ্লাইটে ওনার সঙ্গে রয়ের 2 ভদ্রলোক ছিল এবং তাকে পুরো ব্রিফিং করা হয়েছিল পুরো ফ্লাইটটায় লন্ডন থেকে ঢাকা আসা। তারপরেই কিন্তু ওনার অনেক পরিবর্তন হয়েছে। আর অনেকে ওনাকে কৃতিত্ব দিয়ে থাকে যে 90,000 যে পাকিস্তানি 93,000 পাকিস্তানি যে সৈন্য ছিল তাদের, যে এটা কিন্তু তার কোনো অংশগ্রহণই ছিল না, শেখ সাহেবের কিছুই করণীয় ছিল। এটা একটা সিমলা চুক্তি হয়েছিল। আর তার আগে ইউএনএ পাকিস্তানি উচ্চপ্রিয় একটা বক্তব্য দিয়েছিল যে ইস্ট পাকিস্তানকে ভারত অকুপাই করে রেখেছে। এই যে ভারতকে অকুপাই করার জন্য ব্লেম করা হয়েছিল জাতিসংঘে। এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা করলো কি, ওই যে যারা কি বলে, যাদের আটক করা হয়েছিল, প্রিজনার অফ ওয়ার প্রিজনার যারা ছিল, তারা ওই সিমলা চুক্তির মাধ্যমে মুক্ত করে দেয়। এখানে শেখ সাহেবের কোনো ভূমিকা নেই। আমি দেখেছি অনেকেই ওনাকে এটার জন্য কৃতিত্ব দিচ্ছে, কিন্তু ইতিহাসটাকে বিকৃত করলে চলবে না। ইতিহাসকে ইতিহাসের জায়গা থেকে দেখতে হবে। এই যে দেখেন, আমরা যখন গবেষণা করতে যাই, কিছু সার্চ করে বের করতে যাই, আমরা কিন্তু গুগল করি, তাই না? আমি যে আমাদের বিএনপি থেকে যে আমাদের যে ঘোষণা হয়েছে যে অসহযোগ আন্দোলন, এটা নিয়ে আমি কিছু গুগলে একটু সার্চ করতে চেষ্টা করছিলাম। আমি তোমার আটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি পেলাম কি জানেন, যে পুরো মিথ্যা তথ্য দিয়েছে এখানে। এবং আমরা জানি যে গুগলে কিভাবে নিউজ ইনফরমেশন ফিড করতে হয়, আমি জানি কিছুটা। তো ওরা করে কি, ফিড করছে হচ্ছে আওয়ামী লীগ তো সিআরআই, যেটা সম্পর্কে অনেকেই আজকাল জানে। সিআরআই হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এটা প্রধান, তার পুরো পরিবারকে নিয়ে নিজেরা এখানে। আবার আপনার ওই ভদ্রলোক আছেন যিনি কিছুদিন আগে গুলশানে নির্বাচন করে জিতে আসলেন, কি নাম ভদ্রলোকের? আরাফাত। এরা সবাই মিলে সিআরআই করেছে। সিআরআই এর কাজটা কি? এরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, বুঝছেন? কারণ সিআরআই হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, এটাকে সিভিল সোসাইটি গ্রুপ বলা হয়, এবং বিশ্বে যতগুলো সিভিল সোসাইটি গ্রুপ আছে তার মধ্যে সব থেকে হাইলি ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে সিআরআই, বুঝছেন? সুতরাং ওদের তো টাকার কোনো অভাব নাই। ওরা কি করছে, ওই যে $13 করে দিচ্ছে যারা 1 মিনিট ওই যে তাদের পক্ষে কাজ করতে হবে, তাদের পক্ষে কমেন্ট গুলো করতে হবে, যারা করছে। হ্যাঁ, জয় এটার মধ্যে আছে, জয় আছে, জয়, পলক, তারপরে এই আরাফাত, তারপরে মেয়ে, শেখ হাসিনার মেয়েও এটার সদস্য। সবাই এদের পারিবারিক ভাবেই করেছে। আর কিছু লোকজনকে তারা খুব কোয়ালিফাইড, খুব হাইলি স্কিল কিছু লোককে তারা এখানে রিক্রুট করেছে, বুঝছেন, তাদের পক্ষে কাজ করার জন্য। তারা নামটা মনে পড়ছে না, আরেকটা ছেলে আছে মোটা করে, ওই যে দেখতে মেয়েদের মতো দেখা যায়, চুল বড় বড়, কোয়ালিফাইড লোকদের কিন্তু জি ওরা করছে, এবং ওরা অনেক সূক্ষ্মভাবে কাজ করছে। এবং ওরা এই যে দেখেন, এই যে গুগলে ইনফরমেশন, গুগলে আমি দেখলাম অসহযোগ আন্দোলন বলতে গিয়ে 2টা আন্দোলনের কথা খালি উল্লেখ আছে। একটা আছে ওই ব্রিটিশ সময় যেটা গান্ধী ডাক দিয়েছিল অসহযোগ, শান্তিপূর্ণ মানে অসহযোগ, এবং আরেকটা আছে শেখ মুজিব নাকি অসহযোগ ডাক দিয়েছে। এটা প্রশ্নই উঠে না, শেখ মুজিবুর রহমান সাহেব কিভাবে অসহযোগ ডাক দেয়? এটা আসলে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিল ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী 69 সালে, তখন অটোনমির জন্য এবং রাজবন্দীদের মুক্তি, এই দুটো ছিল তাদের। ওই সময় তো শেখ মুজিব নিজেই জেলে ছিলেন, এবং ওনারা বলতেছে 71 সালে শেখ সাহেব নাকি অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে। সেটা ছিল 70-এর যে বন্যার পরে, ঘূর্ণিঝড়ের পরে 15 লক্ষ লোকের মৃত্যু হয় ওই ঘূর্ণিঝড়ে, এবং অনেক লোক বস্তুহারা হয়, বুঝছেন, বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যায়। পাকিস্তানিরা সাহায্য নিয়ে আসতে অনেক দেরি করে, 3 সপ্তাহ হয়ে যায় পাকিস্তানিরা আসছে না। তখন শেখ মৌলানা সাহেব দাঁড়িয়ে বলেছিলেন যে ওরা আসে নাই, তারপরে আসসালাম আলাইকুম বলছিল, তার মানে যে তোমাদের সঙ্গে সব শেষ। তখনই ভোট হলো, একমাত্র আওয়ামী লীগ সেই ভোটে গেল, বুঝছেন। তখন ন্যাব কিন্তু ভোটে গেল না, ভাসানী ন্যাব, তখন একটা বৃহত্তর 2টা দলের মধ্যে একটা দল ভাসানী ন্যাব ছিল।
ভাসানী ন্যাপ ভাসানী ন্যাপই সহ তখন বাংলাদেশ সবচেয়ে বড় দল ছিল, সবথেকে বড় দল ছিল এবং সবথেকে জনপ্রিয় দল ছিল। আজকে বিএনপি যেমন ঠিক এবং সেরকম। ভদ্রলোকের দল ছিল। হ্যাঁ, একদম বিএনপি তো ভাসানী ন্যাপের থেকে এসছে। এই রাজনীতিক মূল যে রাজনীতিক যে ভিত্তি, সেটা হচ্ছে ভাসানী ন্যাপের যে রাজনীতি ছিল, সেটাই কিন্তু বিএনপি। তাদের মার্কাটাও তো ধানের শীষ মার্কাটাও তো সেখানে। এটা আমার বাবার মাধ্যমে কিন্তু এই মার্কাটা, এবং আমার এই বিএনপির নামকরণও কিন্তু আমার আব্বা করেছে। এটা আমার আব্বা বলেছিলেন যে এই ন্যাপের সঙ্গে আমি সামঞ্জস্য, কারণ ন্যাপ হচ্ছে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ন্যাপের যখন সৃষ্টি হয়েছিল অনেক ঘটনা আছে, এগুলো নিয়ে আসলে ইলিয়াস আপনার ওখানে আমি কতগুলো কমেন্টে দেখেছি, একটা মেয়ে আপনার বলেছে যে আপনার বাড়ি যেখানে সেখানে তার বাড়ি, সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ও বলেছে যে আমি ইলিয়াস ভাইয়ের ওখানে আমার বাড়ি, কিন্তু আমি এবং আমার যারা বন্ধু বান্ধব আমাদের যারা আছে কেউ বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সত্যি তথ্য জানে না। তো বলছে আমরা আরো জানতে চাই, এটা কিন্তু বলেছে আপনার ওখানে কমেন্ট করেছে একজন। আমি মাঝখানে একটা ওই যে শিক্ষা নিয়ে ব্যবস্থা নিয়ে একটা নিউজ করেছি, সেখানে আমার ইমেলেও কয়েকজন বাংলাদেশের বিভিন্ন শ্রেণীতে পড়ানো যে পাঠ্যপুস্তক সেই বইয়ের পৃষ্ঠাগুলো পাঠিয়েছে। অবাস্তব, মানে শেখ মুজিবকে 47-এর আন্দোলনে পর্যন্ত যেইভাবে দেখানো হয়েছে, সময় শেখ মুজিব সবচাইতে বড় নেতা ছিল। শেখ সাহেবকে বলা হয়, দেখেন আমি বলি একটা কথা, শেখ সাহেবকে বলা হয়, মৌলানা ভাসানীকে দোষারোপ করা হয় যে মৌলানা ভাসানী শেখ সাহেবকে বড় নেতা বানিয়েছে। কবে বানিয়েছে? 69-এ। এই যে 69-এ গণ অভ্যুত্থান বা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল মৌলানা সাহেব ভাসানী ন্যাপ, সেখান থেকে কিন্তু শেখ সাহেবের এই নাম হলো। আগরতলা ষড়যন্ত্র মামলাই হচ্ছে শেখ সাহেবকে এত বড় নেতা বানানো। তার আগে শেখ সাহেব রাজনীতি করতেন, রাজনীতি করতেন, উনি কিন্তু ন্যাশনাল রাজনীতি করতেন না। সেই সময় শেখ সাহেবের কিন্তু সবসময় আমি শুনেছি, আমি ধরেন আমার বলার যোগ্যতা কতটা আছে, বাট আমি নিশ্চয়ই বলতে পারি একটা নাগরিক হিসেবে, এবং আমি এগুলো সম্পর্কে জানতে চাই সেই হিসেবে আমি বলতে পারি যে শেখ সাহেবকে পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতিতে খুবই অবহেলা করা হতো, তাকে কোনো গুরুত্ব দেওয়া হতো না। সেই জন্য বিরাট স্বপ্ন ছিল কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হওয়া। সেই জন্য ওনার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্য সবকিছুর উপরে। সেই জন্য উনি পাকিস্তানের মন্ত্রী হওয়াটাই ওনার জন্য স্বপ্নের ব্যাপার ছিল। বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই। হ্যাঁ, 4 দিনের পর চোরাই মন্ত্রী হয়ে আবার দেশে চলে এসেছেন পালিয়ে, এগুলি তো হয়েছেই না। ওটা যুক্তফ্রন্টে তাকে, সে যখন ওই অ্যান্টি করাপশন স্টেট মিনিস্টার ফর অ্যান্টি করাপশন হয়েছিলেন, তখন তো তারপরে যখন আইয়ুব খানের, আমি এই প্রশ্নটা আপনাকে করছিলাম যে মানে শেখ মুজিবের আওয়ামী লীগের লোকজন অনেক সময় বলে থাকে যে শেখ মুজিব অনেক জেলে খেটেছে, দেশের জন্য উনি খুব ডেডিকেশন ছিল, মানে ওনার জেল খাটার বিষয়গুলো কি কি ছিল একটু বলেন তো। না, এগুলো তো বিভিন্ন সময়, এটা হচ্ছে বিশেষ করে 1958 সালে যখন প্রথম আইয়ুব খানের মার্শাল্লাহ হলো, আইয়ুব খানের মার্শাল্লাহ হওয়ার পরে তখন ওই শেখ সাহেবকে কিন্তু গ্রেফতার করা হয়, অ্যারেস্ট করা হয়। কেন করা হয়? করাপশনের দায়ে করা হয়। ডেপুটি মিনিস্টার ফর অ্যান্টি করাপশন ছিলেন, কিন্তু এই করাপশনের দায়ে গ্রেফতার করা হয়, এবং ওনার পরিবারকে সরকারি বাড়ি থেকে 10 দিনের মধ্যে নাকি 2 সপ্তাহের মধ্যে বাসা থেকে খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। তখন কিন্তু কেউ তাকে বাসা খালি করে দিচ্ছিল না। তখন আমার শ্বশুর খায়রুজ্জামান যাকে তারা এইভাবে নাস্তানা করছে, সে আমার শ্বশুর আর শাশুড়ি গিয়ে কিন্তু তাদের অসম্পূর্ণ বাসা 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করে রং টং দরজা জানালা লাগিয়ে ওই পরিবারকে এখানে আশ্রয় দিয়েছে। তার কারণ হচ্ছে আমার শ্বশুররা হচ্ছে গোপালগঞ্জের লোক, বুঝছেন, এবং আমার শ্বশুরের সঙ্গে শেখ সাহেব আবার ওই প্রেসিডেন্সি কলেজে পড়েছে, লেখাপড়া করেছে। তো যাই হোক, আমি বলছি যে বহু ঘটনা আছে। তো না, এইসব দুর্নীতি, তারপরে শাহেদ আলী পাটোয়ারিকে যে পেটালো সংসদের ভেতরে, বিভিন্ন ঘটনা আমাকে অলিয়াহাদ সাহেব বলেছিলেন। আমি আমার আব্বার একটা পলিটিক্যাল বায়োগ্রাফি লেখার জন্য আমি অনেকের সঙ্গে কথা বলতাম, তখন আমি অলিয়াহাদ চাচার সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাকে মা বলে ডাকতেন, খুব আমাকে আদর। উনি আমাকে বলছিলেন যে শেখ সাহেবের উত্থানটা কিভাবে হলো। উনি বলছিলেন যে উনি তো মানে শেখ সাহেবকে, আমি আমার বলা ঠিক কিনা জানি না, আমি বলছি যে ওনাকে লাঠিয়াল হিসেবে অনেকে বলতো, যে ওয়াদ্দি সাহেবের লাঠিয়াল ছিল। আচ্ছা, তো ওনাকে ওই লাঠিয়াল, যেহেতু উনি লম্বা চওড়া ছিলেন মাসুলম্যানের মতো, সেজন্য ওনাকে করা হতো কি, এখন যুক্তফ্রন্টের যখন হচ্ছে মাইকিং, ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে বা মিটিং এর ঘোষণা হচ্ছে না, মাইকিং ট্র্যাকিং করে, তখন আবার ওই মুসলিম লীগের সঙ্গে তাদের অনেক মানে মুসলিম লীগ আক্রমণ করবে এরকম। তখন মুসলিম লীগের ভয়, তখন ওই লাঠিয়াল হিসাবে শেখ সাহেবকে ওই বড় বড় মাইকিং গুলোতে ওনাকে সঙ্গে রাখতে। এটা অলিয়াহাদ সাহেবের কাছ থেকে আমার শোনা গল্প। তো তখন শেখ সাহেব করতেন কি, শেষে উনি মাইকিং এ থাকতেন, লাঠি ওনাকে ভয় পাইতো সবাই, তো থেকে বলতো, শেষে বলতো এই এখন আমার নাম বলবি, এবং আরো বক্তব্য রাখবেন শেখ মুজিবুর রহমান। তখন কিন্তু শেখ মুজিবুর রহমান খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, কিন্তু উনি ধমক দিয়ে তার ভয়ে তার নামটা ঘোষণা করতেন। সবাই
কামব্যাক বলে মনে করি। আচ্ছা, মানে গুন্ডা মুজিব ওরা তো বলাই হচ্ছে। মালিক ভাই, আপনার কাছে আমরা আরেকটা ঘটনা বলে নিই শেখ সাহেবের, সেটা হচ্ছে শেখ সাহেব কিন্তু একমাত্র ব্যক্তি সারা বিশ্বে তিনি পার্লামেন্টে ক্ষমতায় এসে নিজেকে নিজে উনি জাতির পিতা ঘোষণা করেছেন। নিজেকে নিজে উনি নিজের ছবি দিয়ে টাকা ছাপিয়েছেন, এটা শেখ সাহেব নিজে করেছে এবং তার 3.5 বছরের যে শাসন আমল সেই সময় তিনি করেছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের যে সংকটটা, এই যে ক্রাইসিসটা, এখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জনগণকে আত্মবিশ্বাসী হতে হবে এবং তাদের আজকে বিএনপি একটা রাজনৈতিক দল না, আমি এই কথাটা বারবার বলতে চাই, সবার জন্য বলতে চাই যে বিএনপি একটা আন্দোলনের নাম। সুতরাং বিএনপি যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সেটাতে সংযুক্ত হওয়া উচিত। এটা কেন হওয়া উচিত এই কারণে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অধিকার আদায়, গণতন্ত্র, আমাদের ভোট দেওয়ার অধিকার আদায়ের জন্য আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। এটা আমাদের দেশ বাঁচাওয়ের আন্দোলন, আমাদের দেশ শুধু না, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচিতি, আমাদের অস্তিত্বের আন্দোলন। সুতরাং আমাদের সবাইকে এখানে আসতে হবে। উই হ্যাভ টু জয়েন ফোর্সেস হিয়ার। বিএনপির ডাকে একসঙ্গে হতে হবে, অসহযোগিতা শুরু করতে হবে, আন্দোলন করতে হবে, আন্দোলন দুর্বার গতিতে করতে হবে। এই সরকার জনগণের কাছে কিছু না, জনগণই হচ্ছে অসহযোগ আন্দোলনে জনগণের করণীয়টা কি এখন একটু বলেন তো। আমি মনে করি যে গড়ে গড়ে, যেমন প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে একটা সংগ্রাম কমিটি করতে হবে বিএনপি, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন। আপনি কি শুনেছেন মালিক ভাই যে আজকের কথা বলতেছি, 85 জন শুধু রংপুর জেলা থেকে 85 জন বিএনপি এবং জামাত কর্মীকে ওরা গ্রেফতার করেছে। বাড়ি তছনছ করে, বাড়ির ভিতরে গিয়ে এই যে জুলুমটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, কারণ তাদের মধ্যে ভয় ঢুকে গেছে। আজকে এই অসহযোগ আন্দোলন যদি সফল হয়, সরকারের অস্তিত্ব থাকবে না। এই ভারতের যাই কিছু ষড়যন্ত্র করছে, যত কিছুই তারা প্ল্যান্টেশন করে থাকুক, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না যদি মানুষ জেগে উঠে। মানুষকে দিতে হবে, মানুষকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমাদের যেটা আমরা ডাক দিয়েছি যে আমরা অসহযোগ করবো, এই সরকারের সঙ্গে কোনো সহযোগিতা নাই। কারণ এই সরকার আমাদের সরকার না, এই সরকার এ দেশের জনগণের সরকার না, এই সরকার দেশের জনগণকে প্রতিনিধিত্ব করে না। যদি করতো তাহলে মূল্য তারা নিয়ন্ত্রণ করতো। আজকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে না, তারা বিদ্যুৎ বিল বাড়াচ্ছে, কথায় কথায় বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল বাড়াচ্ছে। আপনার বর্ডারে হত্যা করছে বিএসএফ, ভারতীয় সেনারা আমাদের নাগরিকদের হত্যা করছে, কথায় কথায় গুলি ছুটছে, পাখির মতো হত্যা করছে। এই সরকার কোনো প্রতিবাদ করে না। এই সরকার এই জনগণের উপরে জুলুম করছে। তো এই সরকার তাহলে কাদের সরকার? এই সরকার আমাদের সরকার না। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা যেমন পাকিস্তানের সময় রুখে দাঁড়িয়েছিলাম, এক সময় আমরা আমাদের ভাষার জন্য রুখে দাঁড়িয়েছিলাম, রক্ত দিয়েছি, এবার সেরকম আরেকটা সংগ্রাম। এই সংগ্রামে আমাদের সবাইকে সংযুক্ত হতে হবে। আমাদের উই হ্যাভ টু জয়েন ফোর্সেস হিয়ার। আমাদের একসঙ্গে হবে, একতাবদ্ধ হতে হবে, হয়ে আমাদের দেশের স্বাধীনতাকে আমাদের আবার ছিনিয়ে নিয়ে আসতে হবে। আমাদের অধিকার এই দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে এবং যত ষড়যন্ত্র, যত আমাদের যে একেবারে নির্মূল করবার যে ষড়যন্ত্র এবং উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের নিজের স্বার্থে, এবং এই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যেভাবে তারা আমাদের উপরে জুলুম নির্যাতন করছে, মানুষকে একদম নিঃশেষ করে দিতে চাচ্ছে, একদম নির্মূল করতে চাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে মানে ইউনাইটেড হয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে। আমাদের কিন্তু এখন সময়, এটা আমাদের জন্য খুবই একটা ক্রুশিয়াল সময়। আমাদের কিন্তু একসঙ্গে হতে হবে এবং এই আন্দোলনে শরিক হতে হবে আমাদের। এবং এই আন্দোলন করলে এই সরকার টিকতে পারবে না। আমরা সবাই জানি হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ জেগে উঠলে এই সরকারের পক্ষে এক মুহূর্ত এই দেশে ক্ষমতা ধরে রাখতে সম্ভব হবে না। ভারত যতটাই তাদের মদত দেখ না কেন, কোনোভাবেই তারা সফল হবে না। ভারত নবডি নাও, বিকজ জনগণ জেগে উঠলে ভারতকে বাধ্য হতে হবে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে দিতে। এই যে আপনার খেলাতে, ওই যে আপনি দেখলেন না আপনার ইয়ার খেলা, ওই যে আপনার অস্ট্রেলিয়ার সাথে ভারত বুঝে না বাংলাদেশের মানুষের ফিলিংস। প্রত্যেকটা বাংলাদেশের ভালো করে জানে, কারণ ভারত 95% শোষণ করে নিয়ে যাচ্ছে। আমাদের পানি দেয় না, আমাদের এক বুক পানি পর্যন্ত তারা দেয় না। আমাদের সবকিছু ওরা নিচ্ছে। দেখেন রামপাল করছে কিসের জন্য? রামপাল করছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য। রামপাল তো সব ভারতের সব জয়কার। সুন্দরবনটা ধ্বংস হয়ে যাবে রামপালের কারণে, কিন্তু ভারত খুব লাভবান হবে এই কারণে প্রকল্পটাকে সফল করা হয়েছে। সবকিছু ভারতের স্বার্থে এই সরকার করছে। এই সরকার তো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। এই সরকার হচ্ছে ভারতের স্বার্থ,
উদ্ধার করবার জন্য বা স্বার্থের সফল করবার জন্য, স্বার্থকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছে। সুতরাং এই সরকারকে আমাদের উৎখাত করতেই হবে। এই সরকার বাংলাদেশের জনগণের সরকার না। ফারাক্কার সমস্যার সমাধান হলো না, বরাক নদীর উজানে যে টিপাইমুখী বাদ দিল, এটারও কোনো সমাধান নাই। না, মানে উল্টা তো তারা আরো নিয়ে যাচ্ছে, আর বাকি বাজার ছিল সবই তো নিয়ে যাচ্ছে, কোনটা বাকি রেখেছে দেখো। তাদের সাথে তারা ব্রিজ বানাচ্ছে। এই জন্য এখন আমাদের সবাই আমাদের এখন হতাশার টাইম নাই। এখন আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে তো পুলিশ নাই, গ্রামে কিন্তু আপনার কোনো ধরনের ভয়ের কারণ নাই। কারণ গ্রামে যেভাবে আওয়ামী লীগ আপনার আমাদের উপরে জুলুম করছে, আমাদের রিটালিট করার আপনারা প্রস্তুতি নেন এবং গ্রাম থেকে আওয়ামী লীগ তাড়াইয়া দেন, গ্রাম থেকে আওয়ামী লীগ তাড়াইয়া দিতে হবে। এই জন্য বাঁশের লাঠি তৈরি করে, বাঁশের লাঠির সামনে আওয়ামী লীগ টিকতে পারবে না। আওয়ামী লীগ কাওয়ার্ড, উইদাউট পুলিশ আওয়ামী লীগ কাওয়ার্ড। এবং এই জন্য এটা প্রমাণ করতে হবে। গ্রাম থেকে তাড়াইয়া দেন এবং শহরে তাড়াইয়া দেন, যেখানে পুলিশ আছে সেখানে আওয়ামী লীগকে পাঠিয়ে দেন। একটাবার স্টেপ নেন, একটাবার আপনারা ওয়াইক আপ করুন এবং কোনো ব্লেম করবেন না, না করে একটা জেগে উঠতে হবে। এখন এই ফিলিংসটা নিয়ে এবং এই ইমানি দায়িত্ব আমাদের পালন করা খুব প্রয়োজন হয়ে গেছে। এখন আমাদের পিছ পাও হলে কোনো কাজ হবে না, সর্বনাশ হয়ে যাবে। আপনার ন্যাশনালিস্ট তার মা বিক্রি করে না, কোন ন্যাশনালিস্ট তার বাপ বিক্রি করে না, দেশ বিক্রি করে না। বিএনপির কাছে দেশ সেফ, বিএনপি এবং তার জোটের সাথে বাংলাদেশটা সেফ বাংলাদেশ। কারণ অন্যের হাতে আপনারা দেখেছেন গত 2 টার্ম এই বাকশালীরা দেশ বিক্রি করে ভারতে দৌড়ায়। আরে স্বামী স্ত্রী সম্পর্ক হোয়াটে জোক এবং সেখানে ভারতকে ক্ষমতায় রাখার জন্য গিয়েছে। এইবার বাংলাদেশের জনগণ কি ভারতকে তোয়াক্কা করেছে? অবরোধ পালন করছে, হরতাল পালন করছে, জনগণ মাঠে আসছে। ভারতকে 1 পয়সারও বাংলাদেশের জনগণ এইটা দাম দেয় না। এই জন্যই মাফিয়া হাসিনা তার পতন এবার যে কোনো ভাবে নিশ্চিত করতে হবে। আমাদের জনগণ দেশনায়ক তারেক রহমান বলেছেন ফয়সালা সেই রাষ্ট্র এবং উনি এই যুগের কালমার্ক্স দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ জয় আমাদের নিশ্চিত। ভেরি সুন হাসিনার পতন, হাসিনার মরণ, এবং এইটা ঠেক দিতে পারবে না। কারণ বেগম খালেদা জিয়াকে সে তো বলতে মারবে, আল্লাহ তাআলা তাকে মেরে দিবে। এর আগে খালেদা জিয়ার মরার আগে হাসিনার মরণ হবে, এটা পতন বেগম খালেদা জিয়াই দেখবেন। এবং এই দোয়াও আমরা আল্লাহর কাছে করছি যে তার মরণ হবে এবং বাংলার জমিনে তার মাটি হবে না, তার ওই দিল্লিতেই যেতে হবে, কাকাবাবুদের কাছেই যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যে আলোচনা আজকে শুনলেন, এটা আমরা হয়তো এই আলোচনার মাঝখানে অনেক মজা করেছি, ফান করেছি, কিন্তু এই যুদ্ধটা বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি নাই, যুদ্ধটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এই যুদ্ধে যদি আওয়ামী লীগ জিতে যায় তাহলে আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে নাম মানচিত্রে আছে পৃথিবীতে, সেই মানচিত্র থেকে এই নাম মুছে যাবে। অতএব আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে এই সামনের যে আন্দোলন, সেই আন্দোলনগুলোতে যেখানে যেভাবে পারেন সেভাবে পার্টিসিপেট করতে হবে। এবং আমরা আজকে আলোচনার মাঝখানে একটা বিষয় বলেছি যে 2টা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। একজন মেহেরপুরের কথা বলেছেন, যেটা রিটা আপা উল্লেখ করেছিলেন, যে একজন ব্যক্তি বাংলাদেশে তাকে সংসদ নির্বাচন করার জন্য ভারত তাকে মনোনয়ন দেয়। আরেকটা হচ্ছে মৃণাল কান্তির মিছিল থেকে নামাজের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, আমি খুব আশ্চর্য হয়েছে যে তার পাশে যারা আওয়ামী লীগের লোকজন ছিল তারা তো মুসলমান, করুক আর যাই করুক, দিন শেষে তাদেরকে তো মরতে হবে। সেই মানুষগুলো প্রতি উত্তর করতে পারেনি, বরং আমি মৃণাল কান্তির যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, মনে হয়েছে সে একা পুরো বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে। বাংলাদেশে যেটা মালদ্বীপে কিছুদিন আগে হয়েছে, ঠিক একই রকম আমাদের এখন ভারত খেদাও আন্দোলন করতে হবে, যেটা ব্রিটিশ খেদাও আন্দোলন করা হয়েছে। এর বাইরে সশস্ত্র বিপ্লব বিদ্রোহের বাইরে আমি মনে করি আওয়ামী লীগ যদি এবার টিকে যায় তাহলে তাদেরকে সরানোর আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আমরা যদিও বিশ্বাস করি যে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বা পরপরই তাকে যেতে হবে, বিদায় নিতে হবে, এটা আমরা বিশ্বাস করি এবং আল্লাহর কাছে আমরা চাইও এটা। আর সবশেষে একটা বিষয় বলতে চাই যে মালিক ভাই আমাদেরকে বলেছেন আজকে মৃণাল কান্তির পার্টে তিনি অভিনয় করতে চান, তো আপনারা কমেন্টে জানাবেন নায়িকা হিসেবে কাকে দেখতে চান। রিচা আপা, আপনি অনেকক্ষণ আটকায় ছিলেন, আপনার কথা শুনেছে দর্শক কিন্তু আপনাকে দেখে নাই। আমি আপনাকে আবার নতুন করে অ্যাডও করতে যাইনি সময়ের সংক্ষিপ্ত থাকার কারণে। আপনি যদি শেষ 1 মিনিটে কিছু বলতে চান। হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে এই যে আজকে যে অসহযোগ আন্দোলন, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অধিকার আদায়ের যে আন্দোলন, এটা কিন্তু শুধু বিএনপির না, এটা দেশের, এটা ইলিয়াস একটু আগে বলেছে, এটা মানুষের। এটা হচ্ছে আমাদের আন্দোলন, আমাদের মুক্তির আন্দোলন, আমাদের অধিকার আদায়ের আন্দোলন। এখানে সবাইকে শরিক হতে হবে। আমরা কিন্তু দলমত নির্বিশেষে দেশের স্বার্থের জন্য
আমাদের অধিকার আদায়ের জন্য। কারণ একটা কথা যেটার উপরে ভিত্তি করে বিএনপি সৃষ্টি হয়েছিল, যেটা আমার আব্বা বারবার বলতেন, সেটা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। আজকে জনগণ জেগে উঠলে এই সরকার এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে জনগণের অধিকার। জনগণই ক্ষমতা দেবে তাদের নির্বাচিত ব্যক্তিদের উপর। এইসব নাটক, এইসব প্ররোচনা, এইসব ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে আমাদের এক দলবদ্ধ হতে হবে, একাত্ম হতে হবে। আমাদের ইউনাইটেডলি আমাদের we have to join forces and fight for our democracy, for our independence and our sovereignty. আমাদের কি আসতে হবে। জি, সবাই ওটা যাতে মানে কেউ নির্বাচনে বুথ সেন্টারে না যায়, সেটা আমরা এই নির্বাচন, এই ছেলেখেলা নির্বাচনে আমাদের কোনো অংশগ্রহণ নেওয়ার প্রশ্নই উঠে না, বরং এটার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই সরকারের পতনের জন্য আমরা দাঁড়িয়ে যাব, সবাই এক সবাই। জি, দর্শক সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা নতুন আরেকটি ভোরের অপেক্ষায়